প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের 5th সেমিস্টারে গত দুদিনে যে ক্লাসটা হয়েছে তাতে আমি তোমাদের পড়িয়েছিলাম ফরাসি বিপ্লব। আশা করি সবাই সেই ক্লাসটা দেখেছো। সেখানে আমি আলোচনা করেছিলাম ফরাসি বিপ্লবের কারণ নিয়ে, কেন ফরাসি বিপ্লব হয়েছিল। ফরাসি বিপ্লব অর্থাৎ 1789 সালে সংগঠিত হওয়া একটি বিপ্লব কেন আমাদের আলোচনার বিষয়বস্তু। অবশ্যই তার একটা বিশাল তাৎপর্য আছে। এই বিপ্লবের মধ্যে দিয়েই আমি বলেছিলাম সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই তিনটে যে গুরুত্বপূর্ণ শব্দ, এই তিন মানুষ প্রথম জানতে পারে, বুঝতে পারে। স্বাধীনতা বা সাম্য কোনো গাছের ফল না যে টুক করে পড়ে গেল আমরা কুড়িয়ে নিলাম। স্বাধীনতা, সাম্য এগুলো দীর্ঘদিনের একটা প্রক্রিয়া, দীর্ঘদিনের একটা প্রসেস। যেই স্বাদটা আমরা পাচ্ছি, এই স্বাদটা পেতে কিন্তু মানুষের বহু দিন, বহু যুগ, আর এই স্বাদের সূচনা বলতে পারো তোমরা 1789 সালের ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে সংগঠিত। গত ক্লাসে আমরা বলেছি যে ফরাসি বিপ্লবের কারণের মধ্যে 4টি কারণ গুরুত্বপূর্ণ। প্রথম সামাজিক কারণ, দ্বিতীয় অর্থনৈতিক কারণ, তৃতীয় রাজনৈতিক কারণ এবং চতুর্থ দার্শনিকদের অবদান। এবার আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো দ্বিতীয় কারণ অর্থাৎ অর্থনৈতিক কারণ। কারণ গতদিনে আমরা দেখেছি কিভাবে সামাজিক কারণ, সামাজিক বৈষম্য, দুটো পৃথক সুবিধাভোগী শ্রেণী, প্রথম এস্টেট এবং দ্বিতীয় এস্টেট অর্থাৎ যাজক এবং অভিজাতদের দুর্নীতি, কর প্রদান না করা রাষ্ট্রকে, এবং অপর সম্প্রদায় অর্থাৎ তৃতীয় এস্টেট বা তৃতীয় সম্প্রদায়ের রাষ্ট্রকে সমস্ত কর প্রদান করা এবং তাদের সুবিধাহীনতা কিভাবে ক্রমশ একটা জাতিকে বিপ্লবের দিকে নিয়ে গেছে। আমাদের আলোচনার বিষয়বস্তু ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ। দেখো, আমরা যদি ফরাসি বিপ্লবের সমকালীন পরিস্থিতি দেখি তাহলে দেখব যে অষ্টাদশ শতক নাগাদ ফরাসি সমাজ বা ফ্রান্স ক্রমশ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ছে। রাজকোষের অর্থশূন্যতা, তারপরে তোমার রাজস্ব ব্যবস্থার ত্রুটিপূর্ণতা, রাজাদের বিলাস ব্যসন, অমিতব্যয়িতা মানে প্রচুর খরচ করা নিজেদের পেছনে অবশ্যই, তারপরে ব্যয় সংকোচ যে নীতি, অর্থাৎ এই যে দুটো সম্প্রদায়, আগের দিন আমি যেহেতু সামাজিক কারণ পড়িয়েছি, প্রত্যেকটা কারণের এই যে পারস্পরিক একটা সম্পর্ক, এই সম্পর্কটা তোমরা বুঝতে পারবে কেন আমরা আগে সামাজিক কারণ রাখছি, পরে অর্থনৈতিক কারণ রাখছি। ওই যে দুটো সুবিধাভোগী শ্রেণী অর্থাৎ যাজক এবং অভিজাত, তারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, কিন্তু রাষ্ট্রকে কোনো রকম কর প্রদান তারা করছে না। নীতির অনীহা, যার ফলে কি হচ্ছে, রাজকোষ ক্রমশ শূন্য হয়ে পড়ছে। ত্রুটিপূর্ণ রাজস্ব ব্যবস্থা, মানে সুবিধাভোগী শ্রেণীরা রাজস্ব প্রদান করছে না, আর যারা সুবিধা বঞ্চিত শ্রেণী অর্থাৎ তৃতীয় শ্রেণী, তৃতীয় সম্প্রদায়, তারা রাজস্ব প্রদান করছে। এছাড়া হচ্ছে সেই সময় মুদ্রাস্ফীতি, মানে জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে, সাধারণ মানুষের আয় না। এছাড়া তোমরা যদি দেখো তাহলে দেখবে বেকারত্ব, এই সময় প্রচুর মানুষ কাজ পাচ্ছে না। জনসংখ্যা যেমন বাড়ছে পাল্লা দিয়ে, ঠিক সেভাবেই কাজের সংখ্যা কিন্তু কমে আসছে। আরেকটা যদি বলা যায় তাহলে বলতে পারো খাদ্যাভাব, ক্রমশ খাদ্যাভাব বাড়ছে। কেন বাড়ছে?
অবশ্যই সুবিধাভোগী শ্রেণী, তারা ব্যয় সংকোচ নীতি মানছে না, রাষ্ট্রকে কর প্রদান করছে না এবং সেই বিষয়ে রাজা অর্থাৎ রাষ্ট্র কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তার জন্য একটা শ্রেণী কিন্তু সবসময় বঞ্চিতই থেকে যাচ্ছে। এবার যদি আমরা বলি ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ, তাহলে অবশ্যই আমরা তিনটি কারণকে নিয়ে আলোচনা করতে পারি। প্রথমত বলা যেতে পারে শূন্য রাজকোষ, যেটা নিয়ে আমি আলোচনা করলাম। দ্বিতীয়ত বলা যেতে পারে বৈষম্যমূলক কর ব্যবস্থা এবং তৃতীয় অবশ্যই অর্থনৈতিক বিপর্যয়। এবার আমরা তিনটি কারণকে নিয়ে আলোচনা করব। প্রথম কারণ শূন্য রাজকোষ। যদি আমরা অষ্টাদশ শতককে দেখি তাহলে দেখব যে ফ্রান্স তখন এমন একটা দেশ ছিল যেই দেশ ক্রমশ বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে। যুদ্ধে জড়িয়ে পড়ছে কেন? রাজারা নিজেদের গৌরব বৃদ্ধির জন্য যুদ্ধে জড়িয়ে পড়ছে। জড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে একটা কথা আমাদের মনে রাখতে হবে, একটা যুদ্ধ কখনোই কিন্তু একটা দেশের সাথে অপর দেশের হয় না। একটা যুদ্ধ মানে দুটো দেশেরই ভীষণ ক্ষতি হয়। হয়তো একটা দেশ জেতে, একটা দেশ হারে, কিন্তু দুটো দেশেরই সম্পদ প্রভূত পরিমাণে খরচ হয়। সম্পদ মানে কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক নয়, লোক সম্পদও বলতে পারো। এক একটা লোক সম্পদ এক একটা দেশের ক্ষেত্রে বিশাল ব্যাপার। একটা লোকের মাথাপিছু আয় দেশের আয় বৃদ্ধি করে, ঠিক সেরকমই একটা লোকের মাথাপিছু আয় না হওয়াও কিন্তু দেশের অর্থনৈতিক ক্ষতিকে কখনোই ভালো জায়গায় নিয়ে যেতে পারে না। অষ্টাদশ শতকে ক্রমশ রাজকোষ অর্থ শূন্য হয়ে পড়ছে এবং এই সময় তোমরা যদি দেখো তাহলে দেখবে চতুর্দশ লুইয়ের শাসনকাল অর্থাৎ 1643 থেকে 1715 পর্যন্ত। এই সময় চতুর্দশ লুই বারবার যুদ্ধে জড়িয়ে পড়ছে। এই যে যুদ্ধে জড়াচ্ছে তার সাথে শুধু তো উনি যুদ্ধে জড়াচ্ছেন না, ফ্রান্সও যুদ্ধে জড়াচ্ছে। ফ্রান্সের অর্থনৈতিক যে অবস্থা সেটা কিন্তু ক্রমশ খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। চতুর্দশ লুইয়ের পর যদি আমরা দেখি পঞ্চদশ লুই, তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ পঞ্চদশ লুইয়ের। ছবিগুলো দেখানোর অর্থ হচ্ছে আমাদের কাছে ইতিহাস হয়তো অনেকের কাছে খুব একটু অন্যরকম লাগে, একটু বোরিং লাগে হয়তো, কিন্তু যদি আমরা ইতিহাসকে ছবির মাধ্যমে দেখিয়ে পড়াই বা সেই জিনিসগুলো দিয়ে বলতে পারি তাহলে হয়তো ইতিহাস আমাদের কাছে অনেক রঙিন। ছবি দেখা তাৎপর্য হচ্ছে যখন আমরা এগুলো পড়ব আমাদের মাথায় সেই ছবিগুলো মনে পড়বে। যখন এই ছবি মনে পড়বে বিষয়গুলো পরিষ্কার হবে। পঞ্চদশ লুইকে তোমরা দেখতে পাচ্ছ। পঞ্চদশ লুইয়ের শাসনকাল হচ্ছে 1715 থেকে 1774। এই শাসনকালগুলো বলার পেছনে কিছু অর্থ রয়েছে। তার অর্থ হচ্ছে সময়কে আমরা দেখতে পাচ্ছি, সেই সামাজিক পরিস্থিতিকে আমরা এই সময়কালের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করছি। এই সময়ের কালে কিন্তু আমেরিকার স্বাধীনতার যুদ্ধ হচ্ছে। পঞ্চদশ লুইকে তার অর্থমন্ত্রী তুর্ক বলছেন, যেটাই তোমরা বলো, ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশনে তুর্ক বলা হয়। তো সেই তুর্ক, আমি সুবিধার জন্য বলছি তুর্ক, তো উনি কিন্তু বলার চেষ্টা করছে যে আপনি যদি আগে জড়িয়ে পড়েন তাহলে ফ্রান্স কি দেউলিয়া হয়ে পড়বে। কিন্তু যেহেতু রাজা, সে কিন্তু কখনোই তার মন্ত্রীর কথা সেভাবে গুরুত্ব দিচ্ছে না, ফলে সে আমেরিকার স্বাধীনতার যুদ্ধে জড়িয়ে পড়ছে এবং আমেরিকার স্বাধীনতার যুদ্ধে জড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যেটা ঘটছে
পঞ্চদশ লুই পরাজিত হচ্ছে। এই যে একটা পরিস্থিতি, যে পরাজয় হলো, অর্থমন্ত্রীর কথা না শুনে তিনি যুদ্ধে জড়িয়ে পড়লেন। এর আগেও আমরা কিন্তু বা এর পরেও আমরা অনেক কিছু দেখেছি, শুধুমাত্র ফ্রান্সের ক্ষেত্রে বলবো না, আমরা এমন অনেক সময় দেখেছি। যেমন ভারতের ক্ষেত্রে বললে তোমাদের সুবিধা হবে, আমরা যদি মুঘল সাম্রাজ্যের কথাই ধরি তাহলে আমরা হয়তো অনেক ক্ষেত্রে ঔরঙ্গজেবকে দায়ী করি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য, কিন্তু আমরা যদি খুব ভালো করে পড়ি মুঘল সাম্রাজ্যের ইতিহাস, শাহজাহান কি দায়ী ছিল না? শাহজাহানের এই অমিত ব্যয়িতা, এত বড় বড় ইমারত তৈরি করা, এগুলো তো শুধুমাত্র রাজকীয় দম্ভে পরিপূর্ণ। দেওয়ানি খাস, দেওয়ানিয়াম, তাজমহল, এই সমস্ত যে জিনিসগুলো, এগুলো তো হয়তো উনি পরিকল্পনা করছেন যে আমি তৈরি করব, উনি সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করছেন, কিন্তু অবশ্যই সেই যে টাকাটা তো অবশ্যই প্রজার, ভারতীয় প্রজার, সেই ভারতীয় প্রজার কষ্টে উপার্জিত টাকা দিয়ে তিনি এই সৌধগুলো নির্মাণ করছেন। কিন্তু এই সৌধের পেছনে প্রচুর মানুষের কান্না হাউতাশ লুকিয়ে রয়েছে, কারণ তাদেরকে এই টাকাগুলো জোগাড় করে দিতে হয়েছে রাজকীয় খেয়াল মেটানোর জন্য। ঠিক সেইভাবেই দেখো ফ্রান্সেও রাজকীয় খেয়াল মেটানোর জন্য, অর্থাৎ রাজার যুদ্ধে যাওয়ার জন্য বা রাজার যুদ্ধে যোগদানের জন্য অর্থমন্ত্রীর বারণ সত্ত্বেও সেই যে পরিস্থিতি, পরাজয় হচ্ছে, সেই পরাজয়ের অর্থ বহন করতে হচ্ছে কাদের? সাধারণ মানুষকে। কারণ রাজা প্রতিষ্ঠিত হয় সাধারণ মানুষের দ্বারা। সাধারণ মানুষ কর না দিলে কখনোই রাজকীয় ব্যবস্থা টিকে থাকে না। এই পরিস্থিতিতে তোমরা যদি দেখো তাহলে ফ্রান্সের আয়ের পরিমাণ যথেষ্ট কমে আসছে, কিন্তু 180 থেকে প্রায় 200 কোটি লিভরে বা লেভার, এই যে একটা অর্থমূল্য, এই অর্থমূল্য কিন্তু তখন ফ্রান্সের ওপর চাপছে। ঐতিহাসিক গুডউইন এক্ষেত্রে বলছে যে 1789 সালে ফ্রান্সের যে রাষ্ট্রীয় ব্যয়, সেই ব্যয়ের পরিমাণ কিন্তু 63 কোটি লিভরে বা লেভার। 63 কোটি লিভার কথাটা কিন্তু বিশাল। আর এর মধ্যে 31 কোটি 80 লক্ষ ব্যয় করা হয়েছিল কেবলমাত্র ঋণের সুদ দেওয়ার জন্য। এই যে পরিসংখ্যানগুলো আমি বলছি, পরিসংখ্যানগুলো কিন্তু নেহাত ফেলে দেওয়ার বস্তু নয়। এই পরিসংখ্যানগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে সেই সময় ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা। তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা বুঝতে গেলে এই পরিসংখ্যানগুলোকে জানতে হবে। এই সময় ফ্রান্সের যে রাজারা, আমরা যদি 1789 সালের কথা বলি, সেই ক্ষেত্রে অবশ্যই ষোড়শ লুই, তার আগে ছিল চতুর্দশ, পঞ্চদশ এবং তারপরে হচ্ছে ষোড়শ লুই। ষোড়শ লুইয়ের সময় কিন্তু ঋণের পরিমাণ আরো বহু গুণ বেড়ে যাচ্ছে, যেটা শোধ করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে ফ্রান্সের এই যে রাজারা 31 কোটি 80 লক্ষ যে অর্থমূল্য কেবলমাত্র ঋণের সুদ দিতে ব্যবহৃত হচ্ছে, এই অর্থমূল্য সত্ত্বেও কিন্তু রাজারা বিভিন্ন দেশ থেকে উচ্চ হারে ঋণ নিচ্ছে। কেন নিচ্ছে? অবশ্যই প্রজামঙ্গলের জন্য নয়, নিজেদের বিলাস ব্যসনকে অব্যাহত রাখার জন্য। তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, আমি ছবিগুলো দেখানোর চেষ্টা করছি। দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে ষোড়শ লুইয়ের ছবি। ষোড়শ লুইয়ের ছবি দেখানোর উদ্দেশ্য হচ্ছে, তোমরা তার পোশাক আশাক দেখতে পাচ্ছ। পোশাক আশাক অত্যন্ত ব্যয়বহুল। এত ব্যয়বহুল পোশাক আশাক কিন্তু সাধারণ মানুষের আওতার বাইরে, অনেক অভিজাতদেরও আওতার বাইরে। পরের ছবি দেখতে পাচ্ছ মেরি আতোয়ানেত। আচ্ছা, সেই সময়কার উনি ফরাসি রানী ছিলেন।
তার পোশাক, তার সাজসজ্জা দেখে বুঝতেই পারছো কি হারে উনি সাজসজ্জার জন্য বা পোশাক পরিচ্ছদের জন্য অর্থ ব্যয় করতেন। তোমরা যদি ছবিগুলো দেখো তাহলে বুঝতে পারবে এই পোশাক আশাক বিলাস বেশন মূলত সবটাই কিন্তু ঋণের অর্থে চলত। ঐতিহাসিক গুডউইন বলছেন সেই সময় প্রায় রাজসভায় অর্থাৎ ভার্সাইয়ের রাজসভায় 18,000 কর্মী নিযুক্ত ছিল। আচ্ছা, 18,000 কর্মী কিন্তু খুব একটা কম নয়, অনেক অনেক বেশি। রাজকীয় আড়ম্বরের জন্য 18,000 কর্মী হয়তো খুব একটা প্রয়োজনীয় নয়। এবার তোমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে। দেখো, এখানে দেখা যাচ্ছে সমকালীন অভিজাত পরিবারের ছবি, পোশাকগুলো লক্ষ্য করবে। পরবর্তী ছবি হচ্ছে সমকালীন কৃষক সম্প্রদায়ের ছবি। এই ছবিগুলোর মাধ্যমে বুঝতে পারছো যে কৃষক সম্প্রদায় কতটা বঞ্চিত। এরা কিন্তু ক্রমশ বঞ্চিত হচ্ছে, আর তাদের জায়গায় সুবিধা কারা নিচ্ছে? সুবিধা নিচ্ছে সুবিধাভোগী মানুষেরা, অর্থাৎ প্রথম এস্টেট এবং দ্বিতীয় এস্টেট। মেরি আতোয়ানেতের ছবি তোমরা আবার দেখতে পাচ্ছ। এই মেরি আতোয়ানেতের পেছনে প্রায় বলতে পারো যে বা তার সহকারী হিসেবে ছিল 500 জন চাকর। কথাটা বলতে খুব বাজে লাগে, বা কিন্তু এটা বইতেই বলা হয়, তবুও আমরা বলবো তার পরিচর্যা করার সঙ্গী বা সঙ্গিনী ছিল প্রায় 500 জন। রাজসভায় নিত্য নতুন ব্যয়, রানীর জন্য আলাদা করে পোশাক, ভোজসভা, এগুলিতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতো, আর উচ্চ হারে সুদ দিতে হতো কিন্তু অবশ্যই রাজাকে। রাজা কোথা থেকে এই সুদগুলো পেত? অবশ্যই সেগুলো সংগ্রহ করা হতো প্রজাদের থেকে। রাজকোষের এই অর্থ শূন্যতা ক্রমাগত বেড়েই চলেছিল, যার প্রতিটা পদক্ষেপ প্রজাদের জন্য হয়ে পড়েছিল হানিকর। সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়েছিল রাজকীয় এই অবিচার, ব্যভিচার, বিলাস বেশনের ফলে। কারণ এই শৌখিনতার সমস্ত উপার্জন বা সমস্ত আয়, সমস্ত ব্যয় নির্বাহ করত তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা। আজকে আমি তোমাদের সাথে তাহলে আলোচনা করলাম ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণের প্রথম পয়েন্ট, রাজকোষ শূন্যতা বা রাজকোষের অর্থ শূন্যতা। পরবর্তী সময় বা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব বৈষম্যমূলক কর ব্যবস্থা এবং অর্থনৈতিক বিপর্যয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।